ঘন সুন্দর গাছপালায় ঘেরা এই বনটার নাম শালবন। এই বনে অনেক পশুর বসবাস। সামনে বর্ষাকাল, তাই সব পাখিরা তাদের বাসা মেরামত করতে অনেক ব্যস্ত হয়ে পড়েছে। আর এই যে এই ছোট্ট কুঁড়ে ঘরটা দেখতে পাচ্ছ, এটা হলো টুনির বাসা। টুনি তার দুই সন্তান রকি ও টুকিকে নিয়ে এখানেই থাকে। টুনি একটা চালের আড়তে দিনমজুরের কাজ করে। কিরে টুনি, এখনো কাজ করে যাচ্ছিস? বাড়ি যাবি না? সবাই তো চলে গেছে, আমিও তো চলে যাব এখন। আমি কবুতর দাদাকে বলেছি আমি কয়েকদিন ওভারটাইম কাজ করব, এতে কিছু টাকা বেশি আসবে। আসলে সামনে তো বর্ষাকাল, আমার ঘরটা মজবুত নয়, তাই মজবুত করে একটা ঘর তৈরি করতে হবে, তাই বাড়তি পরিশ্রম করছি। সত্যি টুনি, তুই অনেক পরিশ্রমী। আচ্ছা ঠিক আছে, তুই কাজ কর, আমায় আবার বাড়ি ফিরতে হবে, নয়তো কাকুলি চিৎকার করে বাড়ি মাথায় তুলবে। এই বলে কালু চলে যায় আর টুনি কাজ করতে থাকে। একটা নতুন বাড়ি করার জন্য টুনি দিনরাত পরিশ্রম করত, আর যা টাকা পেত তা জমিয়ে রাখতো। দিদি, দিদি, রাত তো অনেক হলো, মা তো এখনো আসছে না রে। মনে হচ্ছে মা আজকে ওভারটাইম কাজ করছে, আমাদের জন্যই মা তো এত কষ্ট করছে। বর্ষায় যাতে আমাদের কষ্ট করতে না হয়, তার জন্য মা নতুন বাড়ি তৈরির জন্য দিন রাত পরিশ্রম করছে। ভাই, মা তো আমাদের জন্য অনেক কষ্ট করে, তাই আমরা দুজন কাল মাকে একটা সারপ্রাইজ দিব। শোন, কানে কানে বলছি। এটা তো দারুণ আইডিয়া দিদি। রকি আর টুকি টুনির জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে, আর টুনিও অনেক রাতে বাড়ি ফিরে আসে। বাচ্চাগুলো আমার ঘুমিয়ে গেছে, নতুন বাড়ির টাকা হয়ে গেছে, কালকে মিস্ত্রি ডেকে নতুন বাড়ি তৈরি করতে হবে। পরের দিন সকাল হতেই টুনি ঘুম থেকে উঠে দেখে তার ছেলে মেয়েরা ঘরে নেই। এ কি, টুকি আর রকি কোথায় গেল? এত সকালবেলা ওরা তো ঘুম থেকেই ওঠে না। মা, আমরা এখানে, এই দেখো তোমার জন্য কি এনেছি, সারপ্রাইজ। চিংড়ি ভুনা? এটা তো আমার খুব পছন্দের, কিন্তু তোরা চিংড়ি কোথায় পেলি? আর চিংড়ি রান্না করে দিল কে? কি আবার আমরাই রান্না করেছি মা। মা, আমরা এসব চিংড়ি পুকুর থেকে ধরেছি, আর আমরা তো জানি তুমি চিংড়ি খেতে খুব পছন্দ করো, তাই তোমাকে সারপ্রাইজ দিলাম মা। এবার খেয়ে বলো তো কেমন হয়েছে। খুব মজা হয়েছে, তোরাও খা। তার একটু পরেই টুনির বাড়িতে মিস্ত্রি চলে আসে আর টুনিকে নতুন ঘর বানিয়ে দেয়। টুনি, অবশেষে তোর পরিশ্রম সার্থক হলো বল। নতুন বাড়ি হলো, দুদিন পর তো বর্ষা, তোর আর কোনো চিন্তা নেই। হ্যাঁ কালু দাদা, বর্ষায় ছেলে মেয়েদের নিয়ে ভালোভাবে বাড়িতে নিরাপদে থাকতে পারবো। দেখতে দেখতে বর্ষাকাল চলে আসে, পুরো বন জুড়ে শুরু হয়ে যায় ঝুম বৃষ্টি। দেখো ইগল, আমি এভাবে বৃষ্টিতে ভিজতে পারবো না, তুমি কিছু একটা করো ইগল, কিছু একটা করো। তুমি চিন্তা করো না, আমি ঠিক একটা ব্যবস্থা করব। দাঁড়াও, তোমার জন্য একটা বড় কচু পাতা নিয়ে আসছি। কচু পাতা মাথায় দিলে তোমার মাথায় আর বৃষ্টি পড়বে না। রকি টুকি, তোরা ঘরেই থাক, আমি একটু মিনু মাসির বাড়ি থেকে আসছি। মিনু মাসির তো বয়স হয়েছে, নিশ্চয়ই এই বৃষ্টির মধ্যে খাবার সংগ্রহ করতে পারেনি, তাই আমি এই খাবারগুলো একটু দিয়ে আসি। এরপর টুনি ছাতা আর খাবার নিয়ে বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়ে। হে কি, এত জোরে বাতাস শুরু হলো, আমি তো উঠতেই পারছি না। হঠাৎ একটা দমকা হাওয়া এসে টুনির শরীরে লাগে, আর টুনি তাল সামলাতে না পেরে একটা বড় গর্তে পড়ে যায়। এবার আমি কি করে এখান থেকে বের হব? ঘরে বাচ্চারা একা রয়েছে, কেউ আছো? আমি এই গর্তে পড়ে গেছি, কেউ আছো? আমাকে বাঁচাও। মনে হচ্ছে কেউ চিৎকার করে সাহায্য চাইছে। ঈগল, চলো তো গিয়ে দেখি। এরপর ইগলি আর ঈগল এগিয়ে যেতে তারা দেখে টুনি গর্তে পড়ে আছে আর সাহায্য চাইছে। ঈগল দাদা, আমি এই গর্তে পড়ে গেছি, দয়া করে আমাকে সাহায্য করো। ওগো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে।
যদি এই টুনি এই গর্ত থেকে আর উঠতে না পারে, তবে তো ও আর বাড়িতে ফিরতে পারবে না। তখন ওর নতুন বাড়িটা আমাদের হয়ে যাবে। কেমন বুদ্ধিটা বলো তো? দারুণ বুদ্ধি এটা। তবে তো এই টুনিকে এই গর্ত থেকে বের করা যাবে না, বরং গর্তটা ঢেকে দেই, যাতে কেউ টুনিকে দেখতে না পারে। এরপর ঈগল আর ইগলি কলা পাতা এনে গর্তের মুখটা ঢেকে দেয়। আরে তোমরা করছোটা কি? গর্তের মুখটা কেন ঢেকে দিচ্ছ? আমাকে এখান থেকে বের করো, বের করো। কিন্তু ঈগল আর ইগলি টুনির কোনো কথাই শোনে না। তারা টুনিকে সেখানে রেখে টুনির বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। একি তোমরা আমাদের ঘরে ঢুকে পড়লে যে? কি চাই তোমাদের? মা তো ঘরে নেই। সেই খবরই তো তোদের দিতে এলাম। তোর মা টুনি পূর্বের যে পুরনো কুয়ো আছে সেই কুয়োতে পড়ে গেছে। কি? মা কুয়োতে পড়ে গেছে? ভাই আমাদের এক্ষুনি মাকে বাঁচাতে হবে। এই বলে টুকি আর রকি দ্রুত ঘর থেকে বের হতেই ঈগল ঘরের দরজা লাগিয়ে দেয়, আর দুজনে অট্টহাসিতে ফেটে পড়ে। এখন এত সুন্দর এই বাড়িটা আমাদের হবে। ওই টুনি ওই গর্ত থেকে আর বেরোতে পারবে না, আর বাচ্চা দুটো মাকে খুঁজতে গিয়ে বৃষ্টিতে ভিজে অসুস্থ হয়ে পড়বে। সবাই শেষ হয়ে যাবে। আমি খুব ক্লান্ত গো, যাই এবার আরাম করে নিশ্চিন্তে বিশ্রাম নেই। এদিকে রকি আর টুকি কাঁদতে কাঁদতে কালুর বাড়িতে আসে। এ কি, এত ঝড় বৃষ্টির মধ্যে তোরা? কি হয়েছে কি? কালু কাকু, মা পূর্বের কুয়োতে নাকি পড়ে গেছে। আমাদের ঈগল কাকু এসে খবর দিল। কি? কালু, তবে তো এক্ষুনি আমাদের সেখানে যেতে হবে। এরপর সবাই মিলে সেই কুয়োর কাছে যায় আর টুনিকে ডাকতে থাকে। মা, 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 আমাদের ডাকে সাড়া দাও মা, আমরা তোমাকে বাঁচাতে এসেছি। কালু কাকু, মা তো ডাকে সাড়াই দিচ্ছে না। এরপর কালু ভালো করে কুয়ো দেখে বলে, মনে হচ্ছে ওই ঈগল তোদের মিথ্যে বলেছে। টুনি তো এখানে নেই। তবে আমাদের মা কোথায় গেল? কাঁদিস না, আমরা ঠিক তোর মাকে খুঁজে বের করব। এরপর তারা টুনিকে খুঁজতে শুরু করে, কিন্তু বৃষ্টির মধ্যে সারা বন খুঁজেও তারা টুনির খোঁজ পাচ্ছিল না। কালু, চলো বাড়ি ফিরে চলো। এভাবে টুকি রকি বৃষ্টিতে ভিজলে অসুস্থ হয়ে পড়বে। বৃষ্টি কমলে না হয় টুনিকে খুঁজে বের করতে হবে। তবে তাই করো, চলো তবে। এরপর কালু আর কাকুলি টুকি আর রকিকে নিয়ে বাড়ি ফিরে যাচ্ছিল। এমন সময় তারা টুনির চিৎকার শুনতে পায়। কাকু, এটা তো মায়ের গলা। ওই তো ওই দিকটা থেকে আসছে, চলো তো গিয়ে দেখি। কেউ আছো? আমাকে সাহায্য করো, আমি এই গর্তে পড়ে গেছি। কেউ আছো? এখান থেকে তো চিৎকার আসছে। কলা পাতাগুলো সরিয়ে দেখি তো। এ কি? এই তো টুনি। টুনি, আমরা এসে গেছি। দাঁড়া, তোকে আমরা গর্ত থেকে বের করছি। তুই গর্তে পড়লি কি করে? আর গর্তটা এভাবে কলা পাতা দিয়ে ঢাকা ছিল কেন? এরপর টুনি কালুকে সব কথা খুলে বলে। সব শুনে কালু বলে, এবার আমি সবটা বুঝতে পেরেছি। তোকে সাহায্য না করা, রকি টুকিদের মিথ্যে কথা বলে ঘর থেকে বের করে দেয়া, এসব কিছু ওই ঈগল আর ইগলি তোর বাড়ি দখল নেয়ার জন্য করেছে। ওদের ঘর তো বর্ষায় ভেঙে গেছে, তাই ও ইচ্ছে করে এসব করেছে। তবে তো ওরা আমার বাড়ি দখল করে নিয়েছে। ওরা দুজন তো অনেক শক্তিশালী। আমি কি করে আমার ঘর ফেরত পাবো? ওই ঘর আমি অনেক কষ্ট করে তৈরি করেছি। তোর ঘর তোরই থাকবে। আমরা বনের সবাই একত্র হলে ওই ঈগল আমাদের কিছুই করতে পারবে না। এরপর কালু বনের সব পাখিকে একত্রিত করে। যদি আমরা ঈগলকে ভালোভাবে ডাকি, তবে ঈগল কিছুতেই দরজা খুলবে না। তাই আমাদের কৌশলে ঈগলকে ডাকতে হবে। তবে আমি ডাকছি, টনি, টনি, দরজা খুল। আমি তোর জন্য ইলিশ ভাজা আর চিকেন কষা এনেছি, দরজা খুল। ইলিশ ভাজা আর চিকেন কষা? কতদিন খাই না। ঈগল, দরজাটা খুলে খাবারগুলো তাড়াতাড়ি নাও। তারপর ঈগল দরজাটা খুলতেই বনের সব পাখিরা একজোট হয়ে ঈগল আর ইগলিকে গণধোলাই দিতে শুরু করে, আর টুনি তার বাড়ি ফিরে পায়।
টুনি, তুমি আমার সন্তানদের খেয়াল রেখো। আমাকে এখন খাবার খুঁজতে যেতে হবে। বাবা, ও বাবা, বাইরে তো অনেক বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে তুমি কিভাবে খাবার আনতে যাবে বলো তো? আমি খাবার আনতে না গেলে তো তোদেরকে না খেয়ে থাকতে হবে রে মা। আমাকে নিয়ে তোরা কোনো চিন্তা করিস না। আমি কিছুক্ষণের মধ্যেই খাবার খুঁজে ঠিক চলে আসব। এরপর টোনা তার পরিবারের জন্য খাবার খুঁজতে চলে যায়। আর কিছুক্ষণ ওড়ার পর টোনা অনেক ক্লান্ত হয়ে যায়, কারণ বাইরে অনেক জোরে বৃষ্টি পড়ছিল। তাই টোনা একটা গাছের নিচে গিয়ে দাঁড়িয়ে যায়। উফ, এই বৃষ্টিটা থামার যেন কোনো নামই নেই। এদিকে বৃষ্টিতে উঠতেও পারছি না। না না, এভাবে থেমে থাকলে চলবে না। আমি খাবার নিয়ে না গেলে আমার পরিবার না খেয়েই থাকবে। এ কথা বলে টোনা আবারও কলাপাতা মাথায় দিয়ে উঠতে শুরু করে। আরে, কত সুন্দর দেখতে পুঁটি মাছটাকে কিনা সাপে গিলে খেতে চাইছে। না জানি মাছটা বাঁচার জন্য কতই চেষ্টা করছে। যাই, আমি বরং লাল পুঁটি মাছটাকে বাঁচানোর চেষ্টা করি। এই বলে টোনা সাপের কাছে চলে আসে আর একটা লাঠি এনে সাপের মাথায় আঘাত করে। সাথে সাথে সাপের মুখ থেকে লাল পুঁটি মাছটা মাটিতে পড়ে যায় আর এক লাফ দিয়ে নদীতে নেমে যায়। ওরে বাবা রে, মরে গেলাম রে। বজ্জাত পাখি, তোর এত বড় সাহস! তুই আমার শরীরে আঘাত করিস। শুধু তাই নয়, তুই এসে আমার শিকারকেও বাঁচিয়ে দিয়েছিস। আমি তোকে ছাড়বো না। এই বলে সাপটা টোনার পায়ে অনেক জোরে একটা কামড় বসিয়ে দেয় আর সাথে সাথে সাপটা সেখান থেকে পালিয়ে যায়। আর টোনাও মাটিতে পড়ে গিয়ে ছটফট করতে থাকে। ওরে বাবা রে, মরে গেলাম রে। আমার আর খাবার নিয়ে বাড়ি ফেরা হলো না টুনি। আমি আমার সন্তানদের মুখে খাবার তুলে দিতে পারলাম না। তোমরা আমাকে ক্ষমা করে দিও। আহারে, বেচারা পাখিটা আমাকে বাঁচাতে গিয়ে নিজে মৃত্যুর সাথে লড়াই করছে। যে নিজের জীবনের পরোয়া না করে অন্যের জীবন বাঁচাতে এগিয়ে আসে, সেই তো প্রকৃত বন্ধু। এই পাখিটা আজ থেকে আমার বন্ধু, তাই আমার বন্ধুকে আমার বাঁচাতেই হবে। এরপর সে লাল পুঁটি মাছ টোনার দিকে জাদু শক্তি প্রয়োগ করে আর সাথে সাথে টোনা সুস্থ হয়ে যায়। এদিকে দেখতে দেখতে বৃষ্টিও থেমে যায়। এ কি, আমি এখনো বেঁচে আছি কি করে? আমাকে তো সাপে কেটেছিল। আমি তো ভেবেছিলাম আমার আর বাড়ি ফেরাই হবে না। তাহলে কে আমাকে বাঁচালো? আমি বন্ধু, আমি তোমাকে বাঁচিয়েছি। তুমি তোমার জীবনের পরোয়া না করে আমাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছো। তাহলে আমি তোমাকে না বাঁচিয়ে থাকতে পারি বলো? ও মা গো, তুমি তো দেখি কথাও বলতে পারো। আর তুমি মাছ হয়ে আমার প্রাণ বাঁচালে কি করে বলো তো? আমি হলাম জাদুর দেশের মাছ। আমি পানির নিচে থাকি, কিন্তু শখ করে একটু পানির উপরে এসেছিলাম। ঠিক তখনই ওই দুষ্ট সাপটা আমাকে ধরে ফেলে। জানো বন্ধু, পানির নিচে একা একা থাকতে আমার খুব খারাপ লাগে। আচ্ছা বন্ধু, তুমি কি আমাকে তোমার সাথে নিয়ে যাবে? না মানে, তা হয়তো পারবো, কিন্তু আমি হলাম এক গরিব পাখি। নিজেদের খাবারটুকুই একদিন জোগাড় করতে পারলে কোনোদিন পারি না। আর তোমাকে আমি কি যে খেতে দিব সেটা তো বুঝতে পারছি না। ও আচ্ছা, আমার খাওয়া নিয়ে তুমি কোনো চিন্তা করো না বন্ধু। ও আমি ঠিক জোগাড় করে নিব। এরপর সে জাদুর মাছ টোনাকে একটা বালতি দেয়। এই নাও বন্ধু, এই বালতিতে পানি ওঠাও আর আমাকে এই বালতিতে করে তোমার সাথে নিয়ে যাও। এরপর টোনা বালতিতে করে জাদুর লাল পুঁটি মাছটাকে সাথে নিয়ে সেখান থেকে চলে যায় আর আবারও এদিক সেদিক ঘুরে খাবারের সন্ধান করতে থাকে। অবশেষে টোনা কোথাও খাবার খুঁজে পায় না, তাই সে নিরুপায় হয়ে বাড়িতে ফিরে আসে। তুমি এসেছো টোনা? এদিকে আমাদের সন্তানরা তোমার অপেক্ষায় থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছে। হে কি টোনা, এত সুন্দর দেখতে পুঁটি মাছটাকে তুমি কোথা থেকে নিয়ে এলে? সে অনেক কথা টুনি, তবু তুমি যখন শুনতে চাইছো তাহলে শোনো। এরপর টোনা টুনিকে সব কথা খুলে বলে। ওকে সাথে করে এনে খুব ভালো করেছো টোনা। সত্যি তো, একা একা থাকতে কারই বা ভালো লাগে। কিন্তু ওকে আমরা কিভাবে খাবার দিব? আর তুমি তো কোনো খাবার নিয়েই আসোনি। হ্যাঁ টুনি, আমি কোনো খাবার নিয়ে আসিনি, কিন্তু কি করব বলো? কতদিন আর বন থেকে খাবার খুঁজে খুঁজে খাবো? এই বনে যে কেউ আমাকে কাজে নিতে চায় না। মোরল বাবু, এক্ষুনি আপনাকে আমার সাথে যেতে হবে, কেননা গিন্নিমা হঠাৎ অনেক অসুস্থ হয়ে পড়েছেন। সে কি কাণ্ড! এক্ষুনি তো সুস্থ দেখে এলাম,
কি এক বিপদে যে পড়লাম। ঠিক আছে কালু, তুই যা, আমি এক্ষুনি আসছি। না, আর বাজারে গিয়ে কাজ নেই। ওই তো টোনার বাড়ি, আমি বরং টোনাকে 200 টাকা দিয়ে ওকে বাজারে পাঠাই। এই বলে ঈগল টোনার বাড়িতে চলে যায়। আর যেই না সে টোনার বাড়ির জানালার কাছে যায়, তখনই সে লাল পুঁটি মাছটাকে বালতি থেকে উপরে হাওয়ায় ভেসে উঠতে দেখতে পায়। একে বন্ধু, তুমি কাঁদছো কেন? আমি থাকতে তোমার খাবার নিয়ে কোনো চিন্তা করতে হবে না। এই বলে জাদুর মাছটা টোনার সামনে অনেক রকমের খাবার এনে দেয়। আর তা দেখে মোরলের চোখ যেন কপালে উঠে যায়। এ কি, আমি কি দেখছি? টোনা এরকম জাদু জানা মাছটা কোথায় পেয়েছে? এবার তো টোনাকে আর কাজ খুঁজতে হবে না। এই জাদুর মাছকে ব্যবহার করে টোনা তো অনেক ধনী হয়ে যাবে। যেভাবেই হোক টোনার থেকে এই মাছটাকে কেড়ে নিতেই হবে। এই বলে মোরল টোনার ঘরে চলে যায়। আর মোরলকে দেখে সে জাদুর লাল পুঁটি মাছটা আবারও বালতির পানিতে চলে যায়। হে কি মোরল বাবু, আপনি আমার বাড়িতে? হ্যাঁ আমি। আগে বলতো, এত দামি দামি খাবার তোরা কোথায় পেলি? ইয়ে মানে, আমি একটা কাজ পেয়েছি মোরল বাবু, আর সেই কাজের টাকা দিয়ে এই খাবারগুলো কিনে এনেছি। আমাকে মিথ্যে কথা বলছিস? কি ভেবেছিস আমি কিচ্ছু জানি না? শোন টোনা, আমি তোর ওই জাদুর মাছের কার্যকলাপ সব দেখেছি। এখন ওই মাছটা আমার চাই চাই। এর জন্য আমি তোকে অনেক কিছু দিব। তোকে একটা বাড়ি বানিয়ে দিব, তোকে একটা কাজ দিব, তবুও তোর এই মাছটা আমাকে দিতে হবে। না না মোরল বাবু, ও আমার একমাত্র বন্ধু। আমি আমার বন্ধুকে আপনাকে দিতে পারবো না। ও, তুই ওকে দিবি না? তাহলে এক্ষুনি আমি তোদেরকে বন থেকে তাড়িয়ে দিব, আর তোর জাদুর মাছটাকেও নিব। মোরলের কথা শুনে মাছটা আবারও ভেসে ওঠে। ঠিক আছে মোরল বাবু, আমি তোমার সাথে যাব। এসব তুমি কি বলছো? মোরল বাবু তোমাকে দিয়ে ইচ্ছে মতো খাটিয়ে নিবে। তুমি কেন যেতে চাইছো বলো তো? আমাকে খাটিয়ে নিয়ে মোরল বাবু ধনী হতে চাইছে, আর লোভীকে তো ওর লোভের শাস্তি পেতেই হবে। তবে আমি আবার আসবো। তোদের এই ভাঙা ঘরে থাকতে ওর ভালো লাগছে না, তাই ও আমার সাথে যাবে। এরপর মোরল বাবু মাছের বালতিটা নিয়ে বাড়িতে চলে যায়। আর সেখানে গিয়ে ইগলিকে দেখতে পায়। এ কি তুমি? তুমি সুস্থভাবে দাঁড়িয়ে আছো? তবে কালু যে বলল তুমি অসুস্থ। হ্যাঁ গো, হঠাৎ মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম, কিন্তু এখন একটু সুস্থ বোধ করছি। তোমার হাতে ওটা কি? এটা আমার ধনী হওয়ার যন্ত্র গো গিন্নি, ধনী হওয়ার যন্ত্র। আমি আরো ধনী হয়ে যাব। এই বলে ঈগল বালতিটা রেখে ঘরে চলে যায়। এদিকে ঈগলের কথা শুনে ইগলি বালতি থেকে মাছটা হাতে নেয়। ও মা, কি সুন্দর মাছ! কিন্তু এই মাছ আবার ধনী হওয়ার যন্ত্র কি করে? মোরল বাবা ঠিক কথা বলেছে। আমি চাইলে তোমাদেরকে আরো বেশি ধনী বানিয়ে দিতে পারি, কিন্তু আমি ধনী থেকে ভিখারিও বানিয়ে দিতে পারি। আর আমি তোমাদের ভিখারি বানাতে এখানে এসেছি, কেননা মোরল বাবা লোভ করেছে। আর সেই শাস্তি কি হয় তোমরা নিজের চোখে দেখবে। এরপর জাদুর মাছ তার জাদু শক্তি দিয়ে মোরলের ঘরের এসি, ফ্রিজ, আলমারি সবকিছু অদৃশ্য করে দেয়। আর পাকা ঘরটাকে বানিয়ে দেয় ভাঙাচোরা একটা বাড়ি। তা দেখে ইগলি বলে, এ কি, এটা হচ্ছে কি? ওগো, তুমি কোথায় গেলে? সাথে করে তুমি কাকে নিয়ে এলে? ইগলির চিৎকার শুনে ঈগল সেখানে ছুটতে চলে আসে। আর চারদিকে তাকিয়ে নিজের বাড়ির ভাঙাচোরা অবস্থা দেখে অবাক হয়ে যায়। এ কি কাণ্ড! এটা কি করে হলো? এরপর ইগলি ঈগলকে সব কথা খুলে বলে। বেশি লোভ করেছিলে, এখন এই ভিখারি হয়েই থাকো। এক্ষুনি এ মাছকে যেখানে পেয়েছো সেখানে রেখে এসো। এরপর ঈগল মাছের বালতিটা নিয়ে টোনার বাড়িতে চলে যায়। এই নে টোনা, তোর বজ্জাত মাছকে তুই নে। তোর বজ্জাত মাছ আমাকে ভিখারি বানিয়ে দিয়েছে। জীবনে বেঁচে থাকতে আর লোভ করব না। এরপর ঈগল সেখান থেকে চলে যায়। আর বালতি থেকে মাছটা উঠে আসে। দেখলে তো বন্ধু, মোরল বাবুকে কেমন